রাত ১০টার সময় কলিং বেল বাজাতে আমিনুল হোসেন একটু অবাকই হলেন। যেখানে দিনের বেলায় তার বাড়িতে কেউ আসে না, সেখানেই রাত দুপুরে কে আসতে পারে? ভাবনা চিন্তা বাদ দিয়ে তিনি হাতের বইটা পাশে রেখে উঠে দাঁড়িয়ে দরজার দিকে গেলেন। দরজা খুলে তার মেয়ে আশাকে এ সময় দেখে তিনি যেন আরো অবাক হলেন। এত রাতে তো তার আসার কথা না। আমিনুল হোসেন অবাক কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তুমি এত রাতে কেন এসেছো মা? আশা একটু খিটখিটে মেজাজেই বলল, কেন বাবা, আমি কি আসতে পারি না? নাকি এখন তুমিও বলবে যে এটা আমার বাড়ি না, তোমার বাড়ি, আমি এখানে থাকতে পারবো না? এসব আবার কেমন কথা আশা? তোমার বাবার বাড়ি মানে তোমারও বাড়ি। ভিতরে এসো আগে, তারপর বাকি কথা বলছি। কথাটা শুনে আশা ভিতরে এলো। আমিনুল হোসেন দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় এসে মেয়ের পাশে বসলেন। তারপর চিন্তিত কণ্ঠে বললেন, এবার বলো তো, কি হয়েছে? জামাইয়ের সাথে ঝগড়া করেছো আবার? প্রশ্নটা শুনে বেশ কিছুটা সময় চুপ থাকার পর নীরবতা ভেঙে আশা বলল, আমি ওর সাথে সংসার করতে পারবো না আব্বু, আমি ডিভোর্স চাই। মেয়ের কথা শুনে আমিনুল হোসেন মৃদু হাসলেন। মেয়ে যে তার জামাইয়ের সাথে ঝগড়া করে এত রাতে এখানে এসেছে, সেটা তিনি বেশ বুঝতে পারছেন। আর এখন যে রাগের মাথায় আসা কথাগুলো বলছে, সেটাও তিনি জানেন। কেননা এর আগেও অনেকবারই তার মেয়ে রাগ করে এসে এই কথাগুলো তাকে বলেছে। কিন্তু দুদিন পরে আবার সব ঠিক হয়ে গেছে। আমিনুল হোসেন মৃদু হেসে বললেন, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো। আর ক্ষুধা লাগলে বলো, ফ্রিজে খাবার রাখা আছে, আমি গরম করে দিচ্ছি। আমিনুল হোসেনের কথা শুনে আশা বেশ দৃঢ় কণ্ঠেই বলল, আব্বু, আমি সিরিয়াসলি ডিভোর্সের কথাটা বলেছি। আমি ওর সাথে আর সংসার করতে পারবো না। আশার কণ্ঠ শুনে আমিনুল হোসেনের মনে হলো যে আশা সত্যি এবার ডিভোর্সটা চাইছে। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল? তিনি মেয়ের মাথায় স্নেহের হাত রেখে আদুরে গলায় বললেন, কি এমন হয়েছে মা, যে তুমি এমন একটা সিদ্ধান্ত নিতে চাইছো? আশা এবার ফুপিয়ে কেঁদে উঠল। দু হাতে আমিনুল হোসেনকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ও আর আগের মতো নেই আব্বু, আমাকে একটুও সময় দেয় না। অনেক রাত করে বাড়িতে ফেরে, তখনও আমার সাথে তেমন কথা বলে না। একটু কিছু ভুল হলেই রাগ দেখায় আমার উপর। সব সময় শুধু টাকা আর টাকা। ওর জীবনে আমার কোনো গুরুত্বই নেই। তাহলে আমি কেন থাকবো ওর সাথে? আশার কথা শুনে আমিনুল হোসেন বেশ অবাক হলেন। এই ছোট ছোট কারণগুলোর জন্যে আজকালকার ছেলে মেয়েরা ডিভোর্স অবধি চলে যায়। অথচ দুজনে মিলে একসাথে বসে যদি একটু তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে, তাহলেই কিন্তু সমাধান হয়ে যায়। একটু ত্যাগ, একটু মানিয়ে নিলেই সংসারটা সুখের হয়ে ওঠে। অথচ এই সামান্য ত্যাগটাই কেউ করতে চায় না। আমিনুল হোসেন ধীর কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বললেন, তোমার সুখের জন্যই তো মেরাজ এত ব্যস্ত থাকে। তোমার অফুরন্ত চাহিদা পূরণ করতেই তো মিরাজ সবসময় পরিশ্রম করে। আর এখন তোমার কাছে এটাই আর ভালো লাগছে না। আমি চেয়েছিলাম আব্বু, কিন্তু তাই বলে ও আমায় একটু সময় দিতে পারবে নাকি? ও আমায় কিছুদিন আগেও কথা দিয়েছিল আব্বু, যে ও আমাকে এখন থেকে সময় দেবে। কিন্তু ও ওর দেওয়া একটা কথাও রাখে না। ও শুধু সাময়িকের জন্য আমার রাগ কমাতে কথা দেয়। আমিনুল হোসেন মৃদু হেসে বললেন, সব কিছু একসাথে পাওয়া যায় না মা। যখন মিরাজ তোমায় সময় দিতে পারতো, তখন তোমার কাছে ওর সময়ের থেকে বেশি অর্থের দরকার ছিল। যখন তোমার কাছে দুটোই ছিল, তখন তুমি আগলে রাখতে পারোনি। তাহলে এখন একটা পেয়ে আরেকটার জন্য হা হুতাশ করছো কেন? আব্বু, আমি তো তোমায় বললাম, ও আমায় কিছুদিন আগেও কথা দিয়েছিল যে ও ঠিক হয়ে যাবে, কিন্তু ও ওর একটা কথাও রাখেনি। এই প্রসঙ্গে আমি কিছু বলতে পারবো না আশা। আসলে মুখে বললেই যে কথা দেওয়া হয় এমনটা কিন্তু নয়। এইটা তোমার মনের ব্যাপার। তুমি যদি তোমার দায়িত্ব উপলব্ধি করতে না পারো, তাহলে কেউ হাজার চেষ্টা করেও তোমাকে সেটা উপলব্ধি করাতে পারবে না।
তুমিও তো ওকে কথা দিয়েছিলে সারা জীবন ওর পাশে থাকবে, তুমিও তো সেই কথাটা রাখছো না। আমিনুল হোসেনের এই প্রশ্নের প্রেক্ষিতে আশা কিছু বলতে পারল না। তার যেন মনে হলো, হ্যাঁ, তার চাওয়ায় কোথাও একটা ভুল ছিল, সে নিজেও হয়তো কোথাও একটা ভুল করছে। আমিনুল হোসেন পুনরায় তার মেয়ের উদ্দেশ্যে বললেন, আমার আর তোমার মায়ের বিয়ের পর জানো আমরা কত সমস্যার সম্মুখীন হয়েছি। তোমার মা আমার থেকে অতি প্রয়োজন ছাড়া কখনোই কিছু চাইতো না। ও শুধু আমার কাছ থেকে আমার সময় আর আমার ভালোবাসাটুকু চাইতো। একটা সময় আমাদের জীবনেও এই পরিস্থিতিটা এসেছিল। আমি চাইতাম আমার পরিবারকে সমস্ত সুখ দিতে, স্বাচ্ছন্দ্য দিতে, কিন্তু সুখ আর স্বাচ্ছন্দ্য দিতে গিয়ে আমি এটাই ভুলে গিয়েছিলাম যে তার থেকেও বেশি দরকার তাদের আমার সঙ্গ। হ্যাঁ, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু তার মানে এইটা নয় যে আমরা আলাদা হওয়ার কথা ভেবেছিলাম। আমরা তো আলাদা হওয়ার জন্য দুজন দুজনের হাতটা ধরিনি মা। তোমার মা বরাবরই একজন শান্তশিষ্ট লাজুক প্রকৃতির মেয়ে ছিলেন। ও কিন্তু কখনো আমায় মুখে বলেনি যে আমি চিরজীবন তোমার পাশে থাকব, কিন্তু ও থেকেছে। আমাদের মাঝে বোঝাপড়াটাও ছিল। আমরা দুজনে একে অপরকে যে প্রতিজ্ঞাটা করেছিলাম সেটা ছিল নিঃশব্দে প্রতিজ্ঞা। সম্পর্কের মধ্যে বোঝাপড়া থাকতে হয়। যখন মিরাজ রেগে যায় তখন তুমি চুপ করে থাকো, তাহলে পরবর্তীতে যখন তুমি রেগে যাবে মিরাজও ঠিক চুপ করে থাকবে। ওর সমস্যাগুলো তুমি বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে ও ঠিক তোমার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে। ডিভোর্স শব্দটা বড্ড খারাপ মা। তোমাদের জেনারেশনের ছেলে মেয়েদের কাছে এই ডিভোর্স শব্দটা খুব সহজ। সংসার করতে ভালো লাগছে না, আলাদা হয়ে গেলাম। একটু কিছু সমস্যা হলেই তোমরা সব সময় শুধু আলাদা হওয়ার বাহানা খোঁজো, কিন্তু দুজনে একসঙ্গে বসে কখনো সেই সমস্যাটার সমাধানের চেষ্টা করো না। এখন রেগে আছো জন্য তুমি এই কথাগুলো ভাবছো। রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে বাকি কথাগুলো বলবো। আর আমি মিরাজের সাথেও কথা বলবো। কথাগুলো বলেই আমিনুল হোসেন সেখান থেকে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন। রুমে এসে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আলমারির ভিতর থেকে পুরনো একটা অ্যালবাম বের করলেন। এই অ্যালবামটাতে শুধু তার আর তার স্ত্রীর ছবি আছে। এক এক করে অ্যালবামটার পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগলেন। প্রত্যেকটা ছবির সাথে জড়িয়ে আছে তার স্ত্রীর সাথে কাটানো অনেক মুহূর্তের স্মৃতি। একসময় তার চোখ পড়ল তাদের বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়ার ছবিটার উপর। আমিনুল হোসেন মুগ্ধ নয়নে তার স্ত্রীর পানে তাকিয়ে রইলেন। পরনে খুবই সাদামাটা একটা হালকা গোলাপি রঙের সুতি শাড়ি, সাজগোজও খুবই অল্প, চোখে গাঢ় করে কাজল দেওয়া, কপালের মাঝ বরাবর একটা ছোট্ট টিপ, আর চুলগুলো বেনি করা, আর তার পরনে একটা ঢিলে ঢালা শার্ট আর প্যান্ট। আমিনুল হোসেনের আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা। তার স্ত্রী 2 বছর হলো মারা গিয়েছেন, কিন্তু তার জীবনটা যেন ঠিক 2 বছর আগেই থেমে আছে। কত সুখের স্মৃতি, ভালোবাসার মুহূর্ত জড়িয়ে আছে তার সহধর্মিণীর সাথে। শত কষ্টের মাঝেও যখন তার স্ত্রী তার হাতটা ধরতো, তখন তিনি বুঝতে পারতেন যে তার স্ত্রী প্রতিটা মুহূর্তে তার পাশে আছেন। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে যখন তিনি বাড়ি ফিরতেন, তখন তার কপালের ঘামগুলো যখন তার স্ত্রী শাড়ির আঁচল দিয়ে মুছে দিতেন, তখনই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। কত ঝড় ঝাপটা গেছে তাদের জীবন দিয়ে, কিন্তু তারপরেও কখনো তারা একে অপরকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবেনি। যত কষ্টই হোক না কেন, সবসময় দুজন দুজনের পাশে থেকেছেন। প্রতিটা মুহূর্তে দুজন দুজনকে আশ্বাস দিয়েছেন, আর কেউ তাদের পাশে থাকুক বা না থাকুক, তারা দুজন তাদের দুজনের জন্য আছেন। অথচ এখনকার সময় একটু ঝামেলা হলেই দুজন দুজনের থেকে আলাদা হওয়ার কথা ভাবে। সবাই খুব বড় মুখ করে বলে যে সারা জীবন পাশে থাকবে, কিন্তু কেউ থাকে না। অথচ কিছু কিছু মানুষের নিঃশব্দে করা প্রতিজ্ঞা আজীবন থেকে যায়। ভালোবাসা মানেই তো সারা জীবন দুজন দুজনের পাশে থাকা।
একে অপরের হাতে হাত রেখে চলা। কিন্তু বর্তমানে ভালোবাসা নামক শব্দটায় আধুনিকতার ছোঁয়া লেগে সবটা যেন এলোমেলো হয়ে গেছে। সবাই যেন ভালোবাসার সংজ্ঞাটাই ভুলে গিয়েছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়তেই আমিনুল হোসেনের চোখ জোড়া অশ্রুতে ভরে উঠল। অ্যালবামটা আবার সযত্নে আলমারির ভিতর রেখে দিলেন। এখন আর তার ঘুম আসবে না। টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে বিছানায় গিয়ে বসলেন। যখনই আমিনুল হোসেনের তার স্ত্রীর কথা মনে হয়, তখনই তিনি ডায়েরি লিখতে বসেন। তার মনের কথাগুলো শোনার মতন তো এখন একমাত্র এই ডায়েরিটাই আছে। আজ তোমাকে ছাড়া কতগুলো দিন কেটে গেল জানো আশা। আজ আমায় বলেছিল ও নাকি মিরাজকে ডিভোর্স দেবে। মিরাজ ওর করা প্রতিজ্ঞা নাকি পূরণ করে না। তখন না আমার তোমার কথা মনে হয়েছিল ভীষণ। তুমি কখনো মুখে কিছু না বলে কি সুন্দর সারাটা জীবন আমার পাশে থেকে গেলে। তুমি কখনো আমায় ঘটা করে বলনি যে তুমি আমায় ভালোবাসো, কিন্তু তাও তুমি কি সুন্দর মৃত্যুর আগ পর্যন্ত আমাকেই ভালোবেসে গেলে। জানো তো, আমাদের মেয়েটা বড্ড দ্বিধাহীনতায় ভুগছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওকে ঠিক বোঝাবো। দেখো, ওদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। আসলে ওরা তো ছোট, বুঝতে পারে না এত। ভালোবাসার মানেটাই এখন ওদের কাছে অজানা। ওরা ভাবে শুধু মুখে বললেই বুঝি ভালোবাসা হয়ে যায়, কিন্তু না বলেও যে ভালোবাসা যায় সেটা ওরা জানে না। আধুনিকতার ছোঁয়া পেয়ে ওদের কাছে প্রতিজ্ঞা কথাটার ভার অনেক কম মনে হয়। অথচ তুমি কি সুন্দর সারাটা জীবন আমার পাশে ছিলে। তোমার ভালোবাসা ছিল তোমার যত্নে, আর তোমার নিঃশব্দে করা প্রতিজ্ঞাগুলো ছিল আমার জীবনে চলার পথে সব থেকে বড় প্রেরণা। ভালো থেকো পারে যেন আবার আমাদের দেখা হয়। আমি সৃষ্টিকর্তার কাছে এই একটাই প্রার্থনা করি। সমাপ্ত।